রক্তে ভেসে যাচ্ছে সুদানের আল ফাশির। Africa is facing one of its deadliest fights right now. I think many Sudanese still see this as this is not our conflict. Players outside of Sudan want the gold too, and willing buyers keep the violence going. একটা দেশের কাছে স্বর্ণ থাকলে তবে স্টেবল একটা সরকার না থাকলে ওই দেশের জনগণরা যে কি একটা অমানবিকতার শিকার হয় সেটারই জ্বলন্ত উদাহরণ হয়ে দাঁড়াইছে বর্তমান সময়ের সুদান। এই মুহূর্তে সুদানে যা হচ্ছে এটা বর্তমান সময়ের সবচেয়ে বড় হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস। সুদানের প্রায় 1 কোটি মানুষকে জোর করে নিজের ঘর ছেড়ে অন্য কোথাও শিফট হইতে বাধ্য করা হয়েছে, আর এই পর্যন্ত এই ঘটনায় প্রায় 15,000-এর বেশি মানুষ মারা গেছে। তবে সুদানের এই যে আজ একটা করুণ অবস্থা, এই করুণ অবস্থার জন্য অ্যাকচুয়ালি কারা দায়ী? এতগুলা মানুষ মেরেও কেন এখন এই গণহত্যা কন্টিনিউয়াসলি চলতেই আছে? 1 কোটি মানুষ কেন নিজেদের ঘর ছেড়ে অন্য কোথাও শিফট হইতে বাধ্য হয়েছে? এই সব কিছুই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানবো। তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো সুদান কিন্তু পুরো পৃথিবীতে এত পরিমাণ গোল্ড সাপ্লাই করে না যতটা আমরা বাঙালিরা ভাবতাছি। তবে সুদান যেই দেশগুলোকে মূলত গোল্ড সাপ্লাই করে ওই দেশগুলোর কারণে মূলত আজকে সুদানের এই গৃহযুদ্ধ কন্টিনিউয়াসলি চলতে আছে। আজ সুদানে যে যুদ্ধটা হইতাছে এই যুদ্ধটা বুঝতে হলে আমাদের আগে বুঝতে হবে সুদানের মেইন ইকোনমিক স্ট্রাকচারটা কিসের উপর ডিপেন্ড করে বানানো হয়েছে। পুরো পৃথিবীতে খুব কম দেশই এমন আছে যেই দেশগুলোর মেইন ইকোনমিক স্ট্রাকচার ডিপেন্ড করে ওই দেশের গোল্ড মাইনিং এর উপর, আর দুর্ভাগ্যবশত সুদান সেই দেশগুলোর মধ্যেই একটা। এখন গোল্ড মাইনিং একটা দেশের জন্য আশীর্বাদ স্বরূপ হলেও সুদানের জন্য এই গোল্ড মাইনিংটা হয়ে উঠছে পুরো একটা অভিশাপ। পুরা সুদান কিন্তু 2 দেশে ভাগ করা হয়েছে, একটা হয়েছে সাউথ সুদান আর একটা হয়েছে সুদান। কিন্তু 2011 সালে এই দুইটা দেশই কিন্তু একজোট ছিল, যেখানে সাউথ সুদানের মেইন পপুলেশন ছিল আফ্রিকান জাতি আর অপরদিকে নর্থ সুদানের মেইন পপুলেশন ছিল সেখানকার আরবরা। ধার্মিক দিক দিয়ে যদি বিবেচনা করা হয় তাহলে সাউথ সুদানের মেইন রিলিজন হয়েছে আপনার খ্রিস্টিয়ানিটি, আর অপরদিকে নর্থ সুদান যেটা বর্তমান সময় সুদান এখানকার মেইন রিলিজন হয়েছে ইসলাম। এখানে আবার কথা হচ্ছে যে নর্থ সুদানের গভর্নমেন্ট সাউথে থাকা মানুষদের এক প্রকার উপেক্ষা করত, যার কারণে ওই রিজনে থাকা মানুষদের মনে ইসলাম আর আরবদের প্রতি এক প্রকার ঘৃণাবোধ কাজ করা শুরু করে। তবে এইসব রেষারেষি শেষ হয় 2011 সালে যখন একটা রেফারেন্ডাম করা হয়। সাউথের 98.83 মানুষরা ভোট করে একটা স্বাধীন রাষ্ট্রের পক্ষে। এরপর ভাগ হয় এই 2 দেশ, যেখানে সাউথ সুদানের কাছে আসে অয়েল রিসোর্স আর নর্থ সুদান বা বর্তমান সময়ে সুদানের কাছে আসে উর্বর জমি আর গোল্ড মাইনিং। তবে সমস্যা হলো সুদান একটা পলিটিক্যালি ইনস্টেবল দেশ হয় এই দেশের কাছে থাকা কিছু উর্বর জমিগুলা ইউটিলাইজ করে এটা নিজেদের ইকোনমি বুস্ট করতে পারে নাই। তবে সুদানের উর্বর জমিগুলা যে একদমই ব্যবহার করা হয় না এমনটা কিন্তু না। গালফ কান্ট্রিগুলা সুদানের উর্বর জমিতে নিজেদের প্রজেক্ট ওপেন করে রাখছে। তবে সমস্যা হলো এই প্রজেক্টগুলো থেকে সুদানের লোকাল বাসিন্দারা কিন্তু তেমন একটা সুবিধা পায় না, যার কারণে এক প্রকার বাধ্য হয়ে সুদানের মানুষরা গোল্ড মাইনিং এর উপর ডিপেন্ড করে বাইচা আছে। বর্তমান সময়ে সুদান কিন্তু পুরো আফ্রিকার 3rd অথবা 4th লার্জেস্ট গোল্ড প্রডিউসার। তবে সমস্যা হয়ে দাঁড়াইছে সুদানের গোল্ড স্মাগলিং। জিনিসটাকে আমি একটু কঠিন না বলে আপনাদের সহজভাবে বুঝাই। সুদানে যেহেতু এখন গোল্ড পাওয়া যায়, সো এই সুবিধাটা ভোগ করার লাগে এখন চলে আসছে অনেকগুলো পাওয়ারফুল দেশ, যার মধ্যে আছে রাশিয়া, চায়না, ইউএই আর সৌদি আরবের মতো দেশ। রাশিয়া মূলত সুদানের গোল্ডগুলোকে ইউজ করে নিজেদের উপর চাপানো ওয়েস্টার্ন স্যাংশনগুলোকে ওভারকাম করে। মূলত ওয়েগনার গ্রুপ নামের একটা প্রাইভেট মিলিটারি গ্রুপ সুদান থেকে ডাইরেক্ট রাশিয়াতে গোল্ড স্মাগলিং করে। এই গোল্ড ব্যবহার করে রাশিয়া তাদের অফিসিয়াল ব্যাংকিং সিস্টেম বাদেও ইউএস কারেন্সি আর্ন করে সেই ডলার তারা তাদের মাল্টিপল অপারেশনের উপর বিনিয়োগ করে। আর এর বিনিময়ে রাশিয়া সুদানের মিলিটারি গ্রুপগুলোকে অস্ত্র আর বাদবাকি সরঞ্জামগুলো সাপ্লাই করে। বর্তমানে সুদানে 2টা শক্তিশালী মিলিটারি গ্রুপ আছে, যার মধ্যে একটা হয়েছে এসএফ যেটা সুদানের ন্যাশনাল বাহিনী, আর আরেকটা হয়েছে আরএসএফ যেটা মূলত একটা প্যারামিলিটারি গ্রুপ। আর সুদানে এই পুরো গৃহযুদ্ধটা চলতেছে মূলত এই 2 গ্রুপের মধ্যকার মতভেদের কারণে। তবে এই 2 গ্রুপ কিন্তু একটা সময় একসাথে মিলে কাজ করে। যখন 2021 সালে তারা একটা মিলিটারি কু করে তখনকার সময় প্রধানমন্ত্রী হামদককে সরকার থেকে নামিয়ে দেয়। পরে তাকে আবারও সরকার বানায় ঠিকই, কিন্তু 2022 সালে এবার হামদক নিজ থেকে রিজাইন করে। এটা বলে যে মিলিটারি গ্রুপরা তাকে সরকার ঠিকই বানাইছে, কিন্তু সরকারের যা ক্ষমতা হওয়া দরকার তার কিছুই তাকে দেওয়া হয় নাই। এখান থেকে শুরু হয় সুদানের মিলিটারি শাসন। তবে এখন 2টা গ্রুপ এসএফ আর আরএসএফ এই 2 গ্রুপের মধ্যে শুরু হয় মতভেদ, যেখানে এসএফ চাইতো আরএসএফ যেন সুদানের ন্যাশনাল আর্মির পার্ট হয়ে থাকে আর এই মিলিটারি শাসন শেষ করে জনগণ দ্বারা একটা সরকার হোক। অপরদিকে আরএসএফও কিন্তু একই কথা বলে যে তারাও একটা গণতান্ত্রিক সরকার নিয়ে আসতে চায়। তবে বাস্তবে এই 2 গ্রুপের মধ্যে কেউই সুদানের ডেমোক্রেসি নিয়ে আসতে চায় না। এসএফ মূলত সুদানের ক্ষমতা টিকায় রাখতে চাইতেছে, আর অপরদিকে আরএসএফ মূলত চাইতেছে এসএফ থেকে এই ক্ষমতাটা এক প্রকার জোর করে হইলো নিজের আন্ডারে নিয়ে আসা। এখন রাশিয়া ওপেনলি স্বীকার না করলেও রাশিয়া কিন্তু এসএফ আর আরএসএফ এই 2 গ্রুপকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। তবে এই গোল্ড স্মাগল যাতে বন্ধ না
হয় এর জন্য কিন্তু রাশিয়া সুদানের এই গৃহযুদ্ধে আরএসএফ কে একটু বেশি ব্যাকআপ দিতেছে। অপরদিকে চায়না, ইউএই আর সৌদি আরব এই সুদানের গৃহযুদ্ধের সাথে কিভাবে সম্পর্কিত এটা নিয়েও একটা বিস্তারিত ভিডিও আসবে যদি এই ভিডিওতে ভালো ভিউজ পাই। তাই এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।